একদম সোশ্যাল সায়েন্সের জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, আপনি কে? আপনি একেবারে জাহেলিয়া সমাজের মূল কাঠামোতে বসে আছেন। আপনি আগামী দিনের আমলা, আপনি আগামী দিনের ইউনিভার্সিটির টিচার, আপনি আগামী দিনের বৈমানিক, আপনি আগামী দিনের সচিব, যারা আপনারা এখানে বসে আছেন। সুতরাং একেবারে জায়গা মতো আপনাকে কাজ করতে হবে। যখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে জাহেলিয়ার মূল ব্যক্তিরা যখন বেরিয়ে আসলেন, সেটা মক্কাতেও ঘটেছে, মদিনাতেও ঘটেছে। মক্কাতে যখন আপনি দেখবেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সাদ বিন ওয়াক্কাস এবং মুসআব বিন উমাইর, হযরত আলী, ওরা যখন বেরিয়ে আসছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে সেম আপনি মদিনায় দেখবেন সাদ বিন উবাদা, তারপর সাদ বিন মুআজ এবং অন্যান্যরা যখন ওনারা বেরিয়ে আসছেন। এইভাবে কিন্তু ইসলামের বিজয়টা সাধিত হয়েছে। বিগত 100 বছর, 50 বছর, 150-200 বছর পর্যন্ত আফসোস এই মেইন স্ট্রিম জায়গাটাকে আমরা এখনো প্রভাবিত করতে পারলাম না আমরা। এজন্য আমি যে কথা আজকে আপনাদেরকে বলবো, আমার মূল বক্তব্য এখান থেকে শুরু করছি। আগেরটা ছিল আমার পারিপার্শ্বিক কিছু ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে আমার একটা বক্তব্য দিয়েছিলাম। মূল কথা আমার এখান থেকে, আপনাদেরকে নিয়ে আমার কথা শুরু। আপনারা কারা? আপনারা হচ্ছেন এই প্রজন্মের সাহাবী ইনশাআল্লাহ আজিজ, অথবা আপনারা এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব। কোনটা নেবেন আপনারা? আপনাকে এই প্রজন্মের আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব হবেন, নাকি আপনারা একই সোসাইটির, একই খাবার, একই পোশাক? আবু জাহেলও জুব্বা পড়তো, হ্যাঁ, ওমর ইবনে খাত্তাবও জুব্বা পড়তেন। আবু জাহেলও উঠের মাংস খেত, ওমর ইবনে খাত্তাবও খেতেন। দুটো পথ আপনাদের সামনে রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে কি দেখতেছি? আমরা আপনাদের মধ্যে সাহাবাদের চেহারা দেখতেছি। আলহামদুলিল্লাহ, বদরের প্রান্তে কারা কুফরের কবরচনা করেছিল? ফেরেশতারা কি প্রথমে এসেছিল, নাকি জাহেলিয়ার কিছু লোক যারা জাহেলিয়ার ধারক বাহক ছিল তারা প্রথমে নেমেছিল? জাহেলিয়া থেকে বের হয়ে ইসলামের পক্ষে তারা কিন্তু প্রথমে মাঠে নেমেছিল। ফেরেশতা আসছে পরে। আপনাকেই এই জাহেলিয়াকে বিলুপ করে নতুন এক তৌহিদের সভ্যতার নেতৃত্ব আপনাকে দিতে হবে, এবং আপনি এর জন্য যোগ্য, যেহেতু আপনি জানেন এই জাহেলিয়া সভ্যতার দুর্বলতাগুলো কোথায় কোথায় আছে, এটা আপনি ভালো করে জানেন। আপনি যেহেতু অর্থনীতি পড়েছেন, আপনি ভালো করে জানবেন যে অর্থনীতি কেন ফলস অর্থনীতি, এটা আপনি ভালো করে জানবেন যেহেতু আপনি অর্থনীতি পড়েছেন। এই কথা একজন মাদ্রাসার ছাত্র সে ওইভাবে বলতে পারবে না, সে বুঝবে না কোথায় কোথায় কেন ভুল রয়েছে। এখানে রাষ্ট্রবিজ্ঞান আপনি পড়েছেন, আপনি বুঝবেন রাষ্ট্রবিজ্ঞানের ভ্রান্তিগুলো কোথায় কোথায় আছে, বিজ্ঞানের কোথায় কোথায় সমস্যাগুলো আছে, সেটা আপনি বুঝবেন যখন আপনি দক্ষ, বিজ্ঞ, মুত্তাকি, পারদর্শী, প্রজ্ঞাময় কোনো আলেমের সুবত যখন পাবেন, আর যখন কম্পেয়ার করবেন, ওই ত্রুটি দোষগুলো যখন আপনি বের করতে পারবেন, এরপর আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি খুঁতগুলা আপনি তুলে ধরবেন। অর্থনীতির ছাত্র অর্থনীতি খুঁত বের করে দিবে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কোরআনের দৃষ্টিতে সেই খুঁতগুলো সে বের করবো ওখান থেকে। এইভাবে আপনি সমাজকে যে মোটিভেশন করতে পারবেন, আপনি ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তাদের ভাষায় আপনি কথা বলবেন। জাকির নায়েক কেন এত জনপ্রিয়তা পেয়েছিল? অথচ জাকির নায়েকের চেয়ে সিনিয়র ছিলেন আমাদের ওস্তাদ জাস্টিস আল্লামা তাকি উসমানী, কিন্তু আধুনিক সমাজকে তিনি আন্দোলিত করেছেন, আধুনিক সমাজের বিবেকে তিনি চাবুক মেরেছেন, তিনি সফল হয়েছেন, সাকসেস হয়েছেন। কী জন্য? তিনি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, ওইটাকে ধারণ করেছেন, ওইটাকে তিনি পড়েছেন, তার উস্তাদ আহমদ দিদাত থেকে শিক্ষা নিয়েছেন। পুরো আহমদ দিদাত পুরো পাশ্চাত্য সভ্যতাকে তিনি সচক্ষে দেখেছেন, তিনি পুরো বাইবেলকে তিনি মুখস্থ করেছেন, বুঝেছেন, ধারণ করেছেন, পরিপূর্ণ পড়াশোনা তিনি করেছেন। ইউরোপকে তিনি ভালো করে, আমেরিকাকে ভালো করে, সর্বাত্মকভাবে তিনি বুঝছেন, ভালো করে গবেষণা করেছেন, অ্যানালাইসিস করেছেন, তাদের ল্যাঙ্গুয়েজগুলো তিনি ধরেছেন, টার্মগুলোকে বুঝেছেন। এরপর যখন আহমদ দিদাত যখন অ্যাটাক শুরু করলো, সে অ্যাটাক তারা বরদাস্ত করতে পারে নাই, এবং তারপর এমন জন্ম দিল, সন্তান জন্ম দিল জাকির নায়েকের মতো। জাস্ট উদাহরণ, আপনি জাকির নায়েক, আপনি রাজশাহী ইউনিভার্সিটি জাকির নায়েক, আপনি প্রত্যেকে। আর হিম্মত করবেন, আপনারা সাহস রাখবেন। কোনো রাজু ভাস্কর্যে কোনো প্রতীকী জায়গায় দাঁড়িয়ে আপনাকে কেউ যদি গালাগালি করে, আপনি সহ্য করবেন। আপনার দলকে কেউ গালাগালি করলে সহ্য করবেন, কোনো কাউন্টার করবেন না। যত গালাগালি, যত মানববন্ধন করুক, স্লোগান দিক, আপনাকে যত ট্যাগ লাগাক, আপনাকে গালাগালি দিচ্ছে, প্রতিশোধ নেবেন না, ঠিক আছে? মাফ করে দিবেন, ক্ষমা করবেন, এবং সন্ধ্যাবেলা বিকালবেলা তাকে ক্যান্টিনে গিয়ে চায়ের দাওয়াত দিয়ে তাকে চা খাওয়াবেন। কিন্তু ভারতের এজেন্ডা নিয়ে যে যেখানে দাঁড়াবে সেখানে তাকে থাপড়াতে কাল লাল করে করে একেবারে পদ্মার উপরে মুর্শিদত পাঠিয়ে দিবেন তাকে। আমি স্পষ্ট আজকে বলে দিচ্ছি, কালকে যারা ৭১ হাতিয়ার জোরুক আরেকবার, এরপরে রবীন্দ্রসঙ্গীতকে প্রমোট করতেছে, এটা আমি এই কথাটা আমি কেউ যদি আমাকে সমর্থন না করে আমি একা বলে যাব। এখানে তাদের উদ্দেশ্য কি? আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, এটা ভারতের একটা হাত ভেঙে গেল বাংলাদেশের, কথা ঠিক কিনা?
এখানে তো রাজনৈতিক কোনো কনস্পাইরেসি নেই, অন্যরা ভয় পাচ্ছে এরপর অন্য দল নিষিদ্ধ হয় কিনা, এক এক দল, এটা চোরের মানে পুলিশ আর কি, ঠিক আছে। এখন আমাদের দেশে ভারতীয় আধিপত্যবাদের সব জানলা বন্ধ করতে হবে। এটা আওয়ামী লীগ নিষিদ্ধ করা মানে এটা বাংলাদেশের একটা সুরক্ষার জায়গা তৈরি হওয়া, সুরক্ষার জায়গায়। তার মানে আমরা এমনকি হেফাজত ইসলামও আমি বলতেছি না যে হেফাজত ইসলাম দলটা ক্ষমতায় আসুক, আমি স্পষ্ট বলতেছি আমি চাই ইসলাম ক্ষমতায় আসুক, কথা ঠিক কিনা। জামাত ইসলামীকে বলবো তারাও যেন এইভাবে মেসেজ দেয় যে জামাত ইসলামী ক্ষমতায় না, ইসলাম ক্ষমতায়।